শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। অর্থনীতির স্থবিরতা কাটাতে বন্ধ কারখানা চালু করার উদ্যোগ সরকারের। 40,000 কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা। 16 থেকে 17 কোটি টাকা ব্যাংক আমার কাছে এই মুহূর্তে পায় আমার গার্মেন্টসের, আর ডাইংয়ে পায় 12 কোটি টাকার মতো। কিন্তু তারা আমাকে 500 কোটি 600 কোটি টাকা তারা কই থেকে বলতেছে আমি এটা জানি না। এখন আমরা তো সাফারার, এবং এই জন্য আমার ফ্যাক্টরি প্রায় 1 বছর থেকে 2 বছর থেকে প্রায় বন্ধ। হাসপাতালে রূপান্তর হচ্ছে 192 আরবান হেলথ কেয়ার। চাকরি নিয়ে শঙ্কায় চিকিৎসকরা, আশ্বস্ত করলেন এলজিআরডি প্রতিমন্ত্রী। ছোট ছোট হসপিটাল এবং টিকাদান কেন্দ্রকে অ্যাকোমোডেশন করবে, তাদের চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা নাই এবং তারা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের স্টাফ হিসেবে তাদের বেতন থাকবে। কিছুতেই থামছে না হামে আক্রান্ত ও মৃত্যু। 24 ঘন্টায় রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে প্রাণ গেছে আরো 3 শিশুর। দেশে পৌঁছেছে 15 লাখ ডোজ ভ্যাকসিন। আমরা 1 ফর ইচ পারসন 15 লক্ষ ডোজ আমরা একসাথে এইমাত্র রিসিভ করলাম। সাথে আরও রিসিভ করলাম আমরা 90,000 টিডি, টিটেনাস অ্যান্ড ডিপথেরিয়ার। হরমুজ প্রণালী এড়িয়ে দেশের জলসীমায় সৌদি আরবের তেলবাহী ট্যাঙ্কার। দুপুর নাগাদ পৌঁছাবে বহির্নোঙরে। 8 মে চালু হবে বন্ধ ইস্টার্ন রিফাইনারি। নির্বাচনে জয়ের পর পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে হামলা ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী নির্ধারণে রাতেই কলকাতা যাচ্ছেন অমিত শাহ। বিশ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল 1-0 গোলে হারালো অ্যাটলেটিকো মাদ্রিদকে। ফাইনালে যাওয়ার লড়াইয়ে রাতে মুখোমুখি পিএসজি বায়ার্ন। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। বন্ধ কারখানা চালু করার উদ্যোগ নিচ্ছে সরকার। এজন্য গঠন করা হচ্ছে বড় অঙ্কের পুনঃ অর্থায়ন তহবিল, যার সম্ভাব্য আকার হতে পারে 40,000 কোটি টাকা। আর এই অর্থ ব্যবহারের নীতিমালা করছে বাংলাদেশ ব্যাংক। সংগ্রহ করা হচ্ছে বন্ধ কারখানার তালিকাও। নিয়ন্ত্রক সংস্থা বলছে সমস্যার ধরন বিবেচনায় উদ্যোগ নেওয়া হবে। তবে টাকা দেওয়ার আগে গ্রাহকের অতীত ইতিহাস এবং কারখানার সম্ভাবনা বিবেচনায় নেয়ার পরামর্শ দিয়েছেন ব্যাংকার ও বিশ্লেষকরা। ডয়েচল্যান্ড অ্যাপারেল রাজধানীর উপকণ্ঠের এই পোশাক কারখানাটি প্রায় 2 বছর ধরে বন্ধ। চালু অবস্থায় কাজ করত 1800 শ্রমিক কর্মচারী। মাসে রপ্তানি আয় আসত 15 কোটি টাকা। কারখানার মালিক আরিফুর রহমানের অভিযোগ, প্রিমিয়ার ব্যাংকের জালিয়াতি এবং অসহযোগিতার কারণে কারখানাটি আর চালাতে পারেননি তিনি। সবকিছু করে আমাদের মতো করে আমরা চেক করে দেখছি, আমাদের লোন হয় 16 থেকে 17 কোটি টাকা ব্যাংক আমার কাছে এই মুহূর্তে পায় আমার গার্মেন্টসের, আর ডাইংয়ে পায় 12 কোটি টাকার মতো, 11-12 কোটি টাকার মতো। এটাই হচ্ছে আমার লোন। কিন্তু তারা আমাকে 500 কোটি 600 কোটি টাকা তারা কই থেকে বলতেছে আমি এটা জানি না। এখন আমরা তো সাফারার, এবং এই জন্য আমার ফ্যাক্টরি প্রায় 1 বছর থেকে 2 বছর থেকে প্রায় বন্ধ। ওয়েস্ট অ্যাপারেলেরও একই অবস্থা। বলা হচ্ছে জালিয়াতির মাধ্যমে উদ্যোক্তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় বিশাল অঙ্কের ঋণ, পরে বন্ধ করে দেওয়া হয় ব্যাক টু ব্যাক এলসি। একই কারণে বন্ধ আরও বেশ কয়েকটি কারখানা। আমাকে ফোর্সলি বলা হয়েছিল এই রিশিডিউল মেনে নেওয়ার জন্য, এই লাইবিলিটি মেনে। আমি এই লাইবিলিটি আমার না, আমি এই লাইবিলিটি মানি নাই। আমার ফ্যাক্টরি বন্ধ হয়েছে অনলি নারায়ণগঞ্জ প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ ব্রাঞ্চের ব্যাংক কর্মকর্তাদের অনিয়মিত ব্যাংকিং করার কারণে। ব্যাংকের দুর্নীতি এবং ভুয়া এলসি তৈরি করে আমাদেরকে এই ফ্যাক্টরিগুলোকে সাডেনলি বন্ধ করে দিছে। এই যে লাইবিলিটি, এই লাইবিলিটি আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না। এই লাইবিলিটি আমাদের ক্রিয়েট না, এই লাইবিলিটি প্রিমিয়ার ব্যাংকের ক্রিয়েট। প্রিমিয়ার ব্যাংকের ব্রাঞ্চ, হেড অফিস এবং তৎকালীন যে বোর্ড অফ ডাইরেক্টর সবাই এটার লাইবিলিটি। ব্যাংকিং সমস্যার পাশাপাশি বৈশ্বিক সংকট, ডলারের উচ্চ বিনিময় মূল্য, চড়া সুদের হার এবং রাজনৈতিক রোষানলে পড়েও বন্ধ হয়েছে অনেক কারখানা। কর্মসংস্থান তৈরিতে এসব কারখানা আবারও
চালু করতে চায় সরকার। এজন্য তহবিল গঠন এবং নীতিমালা প্রণয়ন করছে বাংলাদেশ ব্যাংক। চলছে তালিকা সংগ্রহ করে সমস্যা চিহ্নিত করার কাজও। সবগুলোই কালেক্ট করছি যে কোন ফ্যাক্টরি কী কারণে বন্ধ অবস্থায় আছে, তারপর সেগুলি অ্যানালাইসিস করে সরকারের সাথে বসে একটা সিদ্ধান্ত নেওয়া হবে যে কী ধরনের নীতিগত বা আর্থিক সুবিধা দিলে এই বন্ধ কলকারখানাগুলো আবার পূর্ণতভাবে চলতে পারবে। ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন উদ্যোগ ভালো, তবে এটি কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ আছে। সব কারখানা অর্থের অভাবে বন্ধ হয়নি। অনেক উদ্যোক্তা কারখানার নামে ঋণ নিয়ে অন্যত্র সরিয়ে নিয়েছে। পাচারের অভিযোগও আছে অনেকের বিরুদ্ধে। তাই টাকা দেওয়ার আগে সম্ভাবনা যাচাই করে দেখার পরামর্শ তাদের। ব্যবসা বন্ধ হয়েছে সত্যি, তার মধ্যে কেউ কেউ হয়তো অর্থের অভাবে বন্ধ হয়েছে, ব্যবসা দক্ষতার সাথে চালাতে পারছে না। আবার কেউ কেউ রাজনৈতিক প্রভাবে ব্যবসা করতো, সেই রাজনৈতিক প্রভাব আর নাই, এটাও সত্যি। এই বন্ধ কারখানা চালু করার, রিস্টার্ট করার ফান্ডটা সত্যিকার অর্থে জেনুইন এন্টারপ্রেনার, রেপুটেড এন্টারপ্রেনার, কোনো ধরনের ব্যাড ট্র্যাক রেকর্ড নাই, উইলফুল ডিফল্ট নাই, এবং সত্যিকার অর্থে শুধু ফান্ডের অভাবে বন্ধ হয়ে গেছিলো বা কনসেশনাল ফান্ডের অভাবে বন্ধ হয়ে গেছিলো, তাদের দিকে যদি ডাইরেক্ট করা হয় আমার মনে হয় এটা ভালো সুফল দিতে পারে। মেশিনারি কি অবস্থায় আছে, এগুলোর আমার আপগ্রেডেশন লাগবে কি না, অ্যান্ড সেই আন্ডারস্ট্যান্ডিং তো আমাদের অনেকের নাই। সো আমাদের উই হ্যাভ টু পসিবলি অ্যাপয়েন্ট এ কনসালটেন্ট টু অ্যাসেস দ্য কন্ডিশন অফ দ্য ফ্যাক্টরিজ বিফোর ইট গেটস ওপেন। এই বেশ কতগুলো স্টেপ আছে, সো আজকে বললে কিন্তু কালকে আমি রিওপেন করতে পারবো না। বন্ধ কারখানা চালুর উদ্যোগের সুফল যেন শুধু প্রভাবশালীরা না পেয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তরা পায়, তাও নিশ্চিত করার পরামর্শ অর্থনীতিবিদদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে ইউরোপীয় ইউনিয়নের কোনো বাধা নেই, তবে এলডিসি উত্তোলনের পর বিনিয়োগের সার্বিক পরিকল্পনা জানাতে হবে। পোশাক খাত বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। জবাবে বাণিজ্য মন্ত্রী জানান, অগ্রাধিকার তালিকায় আছে বিনিয়োগ, পরিস্থিতির উন্নয়ন, সমুদ্র বন্দরের সক্ষমতা বৃদ্ধি, লজিস্টিকের খরচ কমানোর বিষয়। বাণিজ্য মন্ত্রীর মতে এলডিসি থেকে উত্তোলনের প্রধান দুটি চ্যালেঞ্জ হলো সহজ ঋণ সুবিধা হারাবে দেশ এবং থাকবে না আন্তর্জাতিক বাজারের বিদ্যমান সুবিধা। তিনি বলেন, নতুন পরিস্থিতি মানিয়ে নিতে বাংলাদেশকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় করে তোলা হচ্ছে। বর্তমানে লজিস্টিক খরচ জিডিপির 16.6%, যা বৈশ্বিক মানদণ্ড 10%-এর তুলনায় অনেক বেশি। আর বাণিজ্যমন্ত্রী জানান, সমুদ্র বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ চলছে। একটি টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেয়েছে ড্যানিশ কোম্পানি। এ খাতে আরও অভিজ্ঞ সফল বিদেশি প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানাচ্ছে সরকার, যাতে কাজের গতি ও দক্ষতা বৃদ্ধি পায়। বিনিয়োগ পরিবেশ সহজ করতে পুরো প্রক্রিয়াটি আমলাতান্ত্রিক জটিলতা মুক্ত করা হচ্ছে। আমাদের এলডিসি উত্তরণ নিয়ে অনেকের মনেই একটি বড় প্রশ্ন রয়েছে যে এই পরিবর্তনের পর বাংলাদেশ সরকার আসলে কি ধরনের প্রস্তুতি নিচ্ছে। সত্যি বলতে উত্তরণের পরবর্তী পরিস্থিতি বর্তমানে আমরা যা দেখছি তার থেকে অনেকটাই আলাদা হবে। আমাদের সামনে প্রধান দুটি চ্যালেঞ্জ হলো, আমরা সহজ ঋণগুলো হারাবো এবং এলডিসি হিসেবে আন্তর্জাতিক বাজারে বর্তমানে যে বিশেষ বাণিজ্যিক সুবিধাগুলো পেয়ে থাকি সেগুলো আর থাকবে না। দেশের 192টি আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার রূপান্তর হচ্ছে হাসপাতালে। শিগগিরই 12টি সিটি কর্পোরেশন এবং 23টি পৌরসভার এই নগর স্বাস্থ্যসেবা কেন্দ্রকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে ছেড়ে দিচ্ছে স্থানীয় সরকার বিভাগ। তাতে চাকরি নিয়ে শঙ্কিত প্রকল্পটির চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীরা। যদিও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলছেন, চাকরিতে বহাল রাখা হবে সবাইকে, এতে করে স্বাস্থ্যসেবার মান বাড়বে। সহকর্মী লাভলি বিথির রিপোর্ট। কম খরচে হাতের নাগালে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে 28 বছর আগে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারগুলো চালু হয়। বর্তমানে 192টি নগর স্বাস্থ্য ও মাতৃ সদন কেন্দ্রে প্রায় 90%ই পরিত্যক্ত। বাকিগুলো ঘিরে আছে কম বেশি অভিযোগ। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা মন্ত্রণালয়ের সমন্বয়ের অভাবে অনেক সিদ্ধান্তই ঝুলে থাকতো এতদিন। এখানে এসে দেখি কোনো ডাক্তার নেই, ঠিক আছে, এই জন্য আমরা খুব ভোগান্তির ভিতরে আছি। ক্রিটিক্যাল অবস্থা, অনেক রোগীদের সেবাটা পাওয়া যায় না। ওইটা যদি আরেকটু উন্নতি করা হয় আরও ভালো হবে। আর একটু যদি আরেকটু সব ধরনের চিকিৎসা দেওয়া হয়, আশেপাশের লোকজন সবাই যাতে দূরে যেতে না হয়, যে কোনো সমস্যা হলে এনিতে টাইম যাতে এটা খোলা থাকে। গাইনি ডাক্তার না থাকার কারণে আমাদের শুধু সিজারিয়ান সেকশন কাজটা বন্ধ। সব টেস্ট কিন্তু আমাদের দ্বারা করা পসিবল হয় না। এখানে আমাদের কিছু কিছু টেস্ট হচ্ছে, কিছু কিছু হচ্ছে না। কেন্দ্রগুলো এখন রূপান্তর করা হবে পূর্ণাঙ্গ হাসপাতালে, চলবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে। এতে চিকিৎসা সেবার মান বাড়বে বলে প্রত্যাশা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর। সিভিল সার্জনের অধীনে
এগুলো যদি তারা চালুর ব্যবস্থা করেন, তাহলে পরিত্যক্ত ভবনগুলি তারা মেরামত করে বা সংস্কার করে পূর্ণাঙ্গ হসপিটালে রূপান্তরিত করে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবে। তারা সংস্কার করে নিয়ে এখানে ফ্রি ওষুধ দেবে। বিএনপির নির্বাচনী যে প্রতিশ্রুতি, স্বাস্থ্য একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি, এবং এই কর্মসূচিতে 192টি হেলথ কেয়ার চালুর মাধ্যমে আমরা আরো এক ধাপ এগিয়ে যাব বলে আমি মনে করি। এই সেন্টারগুলোতে কাজ করছেন প্রায় 4,382 জন চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারী। কারো কারো চাকরির বয়স 20 থেকে 25 বছর। সরকারের এই সিদ্ধান্তকে ইতিবাচক বললেও চাকরি নিয়ে শঙ্কায় তারা। আমরাও চাই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে চলে যাক, সেটা আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু আমাদেরকে নিয়ে যেহেতু আমরা দীর্ঘদিন ধরে এখানে আছি, প্রশিক্ষিত জনবল আছে, তারা এই সেবায় থাকলে এই সেবার মান আর উন্নত হবে। 3 মাস পর পর আমাদের বেতন দিত, এই সিস্টেমটা যাতে আর না থাকে আর কি। যদিও প্রতিমন্ত্রী জানিয়েছেন সিটি কর্পোরেশন ও পৌরসভার স্বাস্থ্য সেবা বিভাগের অধীনেই থাকবে বর্তমান জনবল। আমরা সিদ্ধান্ত দিয়েছি সিটি কর্পোরেশনগুলোতে যে তাদের এই স্টাফগুলোকে তারা তাদের ওই সমস্ত ছোট ছোট হসপিটাল এবং টিকাদান কেন্দ্রকে অ্যাকোমোডেশন করবে। তাদের চাকরি যাওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং তারা সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের স্টাফ হিসেবে তাদের বেতন থাকবে। শিগগিরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হবে প্রকল্পটি। এখন দেখার অপেক্ষা এতে করে বিদ্যমান সংকট কাটে কিনা। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। দেশে হাম ও রোগটির উপসর্গে মৃত্যু থামছে না। 24 ঘন্টায় রাজশাহী, ময়মনসিংহ, সিলেটে আরও 3 শিশুর প্রাণ গেছে। বিভিন্ন হাসপাতালে নতুন রোগীর ভিড় বেড়েছে। ময়মনসিংহ মেডিকেলে 24 ঘন্টায় 17 জন ভর্তি হয়েছেন। রাজশাহী মেডিকেলে 13 জন ভর্তি হয়েছেন। রংপুর, চট্টগ্রাম, খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালেও নতুন করে অনেক রোগী ভর্তি হয়েছেন। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে করে সংক্রমণ ঝুঁকি আরও বাড়ছে। হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। প্রথমে নিউমোনিয়া ছিল, তারপর 30 তারিখ থেকে হাম বের হয়েছে। তারপরে 2 দিন থাকার পর অবস্থা খারাপ দেখে রাজশাহীতে রেফার করেছে। রক্তে ইনফেকশন, বুকে ইনফেকশন, ডবল নিউমোনিয়ার 15 দিন পর বাড়ি দিয়ে তারপরে সেই দিনে অসুস্থ। এখন জ্বরটা একটু কমেছে, একটু মুখের ঘা, শরীরের ঘাম আর অতিরিক্ত জ্বালা যন্ত্রণা করছে। বরিশালে হামের পরিস্থিতি কেমন সেটি জানানোর জন্য সহকর্মী কাউসার হোসেন অপেক্ষা করছেন। কাউসার, আজ কতজন নতুন রোগী ভর্তি হলো? প্রতিদিনই আসলে হামে আক্রান্তের সংখ্যা বাড়ছে, উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন, এবং প্রতিদিনই আমাদের এই যে কতজন শিশু মারা গেছেন সেই সংখ্যাটি বলতে হয়, যেটি আসলেই খুব কষ্টকর। যদিও ভ্যাকসিন চলছে, সে কারণে ভাবা হচ্ছিল যে রোগীর হামে আক্রান্তের সংখ্যা একটু কমে আসবে। বরিশালে সেই চিত্র আসলে কেমন দেখলেন? বৃষ্টির সংক্রমণ কমেনি বললেই চলে, কারণ গেল কয়েকদিন ধরেই আমরা দেখেছি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন 50-এর উপরের রোগী 24 ঘন্টায় ভর্তি হয়। আজও কিন্তু এর ব্যতিক্রম হয়নি। গেল 24 ঘন্টায় হাসপাতাল প্রশাসন যেটি জানিয়েছে 53 জন রোগী ভর্তি হয়েছে বরিশাল জেলার বিভিন্ন অঞ্চল থেকে। অর্থাৎ যারা অল্প অসুস্থ বা সংক্রমণ কম, লক্ষণ কম দেখা যায়, তারা কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা হাসপাতালেই ভর্তি হয়। কিন্তু যাদের অবস্থা গুরুতর হয়, শারীরিক অবস্থা, বিশেষ করে শ্বাসকষ্ট দেখা দেয়, তারাই কিন্তু শেরেবাংলা মেডিকেল কলেজে আসেন এবং এখানে ভর্তি হন। এবং যারা গুরুতর রোগী আছেন তাদের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ 4টি আইসোলেশন কক্ষ খুলেছিলেন, এবং সেই 4টি কক্ষেই কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। 3টি কক্ষ হাসপাতালের নিচতলায়, 2টি দ্বিতীয় তলায়, এবং এই প্রতিটি কক্ষই কিন্তু শিশুদের কানায় কানায় পরিপূর্ণ। এবং সেই পরিপূর্ণ হওয়ার কারণেই কিন্তু যারা কক্ষে জায়গা না পাচ্ছেন তাদেরকে কিন্তু কক্ষের বাইরে, অর্থাৎ আইসোলেশন ওয়ার্ডের বাইরে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু সাধারণ অন্য রোগী যারা আছে সেখানে আসলে সংক্রমণ ছড়িয়ে পড়ার এটি সংখ্যা রয়েছে। স্বাস্থ্য বিভাগ বলছেন যে আসলে তাদের যে ভ্যাকসিন কার্যক্রম সেটি চলছে, বিশেষ ক্যাম্পিং চলছে, এবং যারা বিগত দিনে টিকা পাননি তাদেরকে টিকা কার্যক্রমের আওতা আনা হচ্ছে। যাদের বয়স হয়েছে টিকা নেয়ার তাদেরকেও কার্যক্রমের আওতা আনা হচ্ছে, এবং তারা আশ্বস্ত করছেন যে ধীরে ধীরে সংক্রমণ কমে আসবে। তবে হাসপাতালে ভর্তির যে পরিসংখ্যান বা যে সংখ্যা আমরা দেখছি, সেক্ষেত্রে কিন্তু আসলে সেই লক্ষণ দেখা যাচ্ছে না। আজও শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 163 জন রোগী চিকিৎসা নিচ্ছে। এটি কিন্তু সকাল 8টা পর্যন্ত তথ্য, এবং 8টার পরে কিন্তু আরও অনেক রোগী ভর্তি হয়েছেন, বহির্বিভাগ থেকে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বারবার একটি কথাই
বলছেন যে আসলে লক্ষণ দেখা দিলে হামের লক্ষণ দেখা দিলে শিশুকে বাড়িতে পুষ্টিকর খাবার দিতে হবে, যতটা সম্ভব বাড়িতেই তাকে আইসোলেটেড রেখে তাকে চিকিৎসা দেওয়ার জন্য, যদি গুরুতর হয় সেক্ষেত্রে আসলে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন। কারণ হাসপাতালে তো আসলে সংক্রমণ ঝুঁকিও বাড়ে। বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আপনাকে কাউসার। 15 লাখ ডোজ হামের ভ্যাকসিন দেশে পৌঁছেছে। আগামীতে আর ভ্যাকসিন সংকট তৈরি হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাম, রুবেলা টিকা ও পোলিও ভ্যাকসিন গ্রহণ কার্যক্রম অনুষ্ঠানে তিনি বলেছেন, 24 দিনের মধ্যে ভ্যাকসিন দেশে এনে রেকর্ড করেছে সরকার। আগামী 10 মের মধ্যে হাম সহ 10 ধরনের 1,08,00,000 ডোজ ভ্যাকসিন দেশে আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। টিকার পাশাপাশি আজ 90,000 টিটানাস ভ্যাকসিন আনা হয়েছে বলেও জানান তিনি। এর আগে ভ্যাকসিনের নতুন চালান দেশে পৌঁছালে স্বাস্থ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে তা গ্রহণ করেন। 15 লক্ষ ডোজ আমরা একসাথে এইমাত্র রিসিভ করলাম, সাথে আরও রিসিভ করলাম আমরা 90,000 টিডি, টিটেনাস অ্যান্ড ডিপথেরিয়ার। আপনাদেরকে আমরা দৃঢ়তার সাথে বলি, ইনশাল্লাহ আমাদের ভ্যাকসিনের কোনো রকম ঘাটতি নেই, স্টক ঘাটতি পড়ার কোনো সম্ভাবনা নেই। দুদিন ধরে হাওড়াঞ্চলে রোদের দেখা মেলায় ধান শুকাতে ব্যস্ত চাষিরা। পানিতে ডুবে যাওয়া ফলন রক্ষায় এখনও আপ্রাণ চেষ্টা করছেন কৃষক, তবে শ্রমিক সংকটে তারা বেপাকে পড়েছেন। সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কদিনে টানা বৃষ্টি আর উজানের ঢলে পানিতে তলিয়ে নষ্ট হয় বিপুল পরিমাণ জমির ধান। কেটে তোলা অনেক ফলনও নষ্ট হয় বৈরী আবহাওয়ায় শুকাতে না পেরে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী সুনামগঞ্জে এখন পর্যন্ত 72% জমির ফসল কাটা হয়েছে। প্লাবনে তলিয়ে যায় 20,000 হেক্টর জমির বোরো ধান। তবে কৃষক ও স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি ক্ষয়ক্ষতি এর তুলনায় অনেক বেশি। নেত্রকোনা, হবিগঞ্জ, কিশোরগঞ্জেও বিপুল পরিমাণ জমির ধান বানের পানিতে তলিয়েছে। শ্রমিক সংকটও রয়েছে এসব জেলাতে। সুনামগঞ্জে যাব, আমাদের সহকর্মী সোহানুর রহমান সোহান অপেক্ষা করছেন আমাদের জন্য। সোহান, যেহেতু দুদিন ধরে একটু রোদের দেখা মিলেছে এবং এখানেই দেখতে পাচ্ছি যে ধান কাটায় হয়তো ব্যস্ত সময় পার করছেন এখানকার চাষিরা, সার্বিক অবস্থা কি দেখছেন একটু জানাবেন? আসলেই দুদিন পর সুনামগঞ্জে রোদের দেখা মিলেছে এবং এই রোদের দেখা পেয়ে কৃষক কিষানীরা তাদের কর্মযজ্ঞ, যেটি ধান তোলার সেই কর্মযজ্ঞ শুরু করেছেন। কৃষকরা যেটুকু ধান পাচ্ছেন পানির নিচ থেকে কেটে আনছেন এবং কৃষানী যারা আছেন ঘরে তারা তাদের সন্তান বাচ্চা নিয়ে যেভাবেই পারছেন তারা চেষ্টা করছেন যেন শেষ সম্বলটুকু বাঁচিয়ে রাখা যায়, অন্তত সারা বছর যেন খেয়ে তারা বাঁচতে পারেন। গতকাল সুনামগঞ্জের এই বন্যা প্লাবন পরিস্থিতি দেখতে এসেছিলেন দেশের দুই মন্ত্রী, কৃষিমন্ত্রী এবং দুর্যোগ মন্ত্রী, সেই সাথে একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা। তারা এসে সুনামগঞ্জ পরিদর্শন করে গেছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ দেখে গেছেন। তাদের উপস্থিতিতেই সুনামগঞ্জের যে কয়জন সংসদ সদস্য আছেন, সংসদ সদস্যরা এবং স্থানীয়রা ক্ষোভ জানিয়েছেন যে কৃষি বিভাগ যেই ক্ষয়ক্ষতির তথ্য দিচ্ছে সেই ক্ষয়ক্ষতির তথ্যের সাথে বাস্তব অবস্থা কোনো মিল নেই। বাস্তবে সুনামগঞ্জে ক্ষয়ক্ষতির পরিমাণ খুব বেশি। আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, কৃষি বিভাগের তথ্য মতে এখন পর্যন্ত সুনামগঞ্জে ক্ষয়ক্ষতির পরিমাণ হচ্ছে 20,000 হেক্টর জমি, টাকার পরিমাণে যা দাঁড়ায় 200 কোটি টাকা। কিন্তু কৃষকেরা বলছেন, সংসদ সদস্যরা বলছেন সুনামগঞ্জের 50% জমি ইতিমধ্যে পানিতে তলিয়ে গিয়েছে এবং যেই 50% জমির ধান রয়েছে তাও কিন্তু বৃষ্টির অভাবে শুকানো যাচ্ছে না। অর্থাৎ এই 50%-এর অর্ধেক ধানও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার উপক্রম আছে এবং ধানের চারা গজিয়েছে রোদের অভাবে। তো যেহেতু 2 দিন ধরে রোদ উঠছে এবং কৃষকরা বলছেন আগামী 4-5 দিন যদি এই রোদের দেখা মিলে তাহলে অন্তত তাদের সারা বছরের খোরাক, যেটি খাবারের জন্য তারা বৃষ্টি। বিস্তারিত জানাচ্ছিলেন, আপনাকে অনেক ধন্যবাদ সোহান। হবিগঞ্জে পানিতে তলিয়ে গেছে প্রায় 11,500 হেক্টর জমির বোরো ধান। কৃষকের ক্ষতি কমপক্ষে 350 কোটি টাকা। আর এই ক্ষতি পোষাতে নানা উদ্যোগ নিয়েছে সরকার। এদিকে খোয়াই ও কুশিয়ারা সহ কয়েকটি নদ নদীর পানি বাড়তে থাকায় হাওড়াঞ্চলেও পানি বাড়ছে। অবস্থায় সংসার চালানো নিয়ে দুশ্চিন্তায় কৃষক। টানা বর্ষণ আর উজানের ঢলে হবিগঞ্জে পানিতে তলিয়ে গেছে প্রায় 8,500 হেক্টর জমির ধান। আংশিক ক্ষতিগ্রস্ত আরও 3,000 হেক্টর জমির ফসল।
কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 1,23,644 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে, যার 46,954 হেক্টরই হাওড় অঞ্চলে। আকস্মিক প্লাবনে ক্ষতিগ্রস্ত 11,000 হেক্টরের বেশি জমির ফসল। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হলেও দুশ্চিন্তা পিছু ছাড়ছে না কৃষকদের। যে লস হয়েছে এই বছর, মানে আমার জীবনে খেত করি আজকে 20 বছর ধরে মনে হয় বৈশাখ মাস এইভাবে এত ফানি আর এত ক্ষতিগ্রস্ত মানুষ হয়েছে না। ধানের উপরে ফাঁকছে ঠিকও, কিন্তু খামলার অভাবে দিনে দেয় না, খামলাকে ধান কাটতে পারে না। এখন যে রোদ কেন দিছে, এই রোদ কেন কতজনে দরবার করতেছে, ধান গেরাইছে ফচিতেছে গা, নানান ঝামেলা। কৃষি কর্মকর্তা জানান প্লাবনে কৃষক দুইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানিতে তলিয়ে গেছে প্রায় 209 কোটি টাকার ধান, আর কাটার পর শুকাতে না পারায় ক্ষতি হয়েছে আরও 134 কোটি টাকার। সরাসরি ধান যেটা নিমজ্জিত হয়ে গেছে সেটা একটা ক্ষতি, আর একটা হলো যে ধান কর্তনকৃত ধান যেটা আমাদের শুকানোর অভাবে এবং পচে যেটা নষ্ট হয়েছে, দুইটা। তো প্রথমত যেটা আমাদের ডুবে নষ্ট হয়েছে সেটা প্রায় 9,774 হেক্টর জমির মতো, সেটা হিসাবে আসে প্রায় 209 কোটি 16 লক্ষ টাকা। এবং যেটা ধান কর্তনকৃত ধান পচে নষ্ট হয়েছে সেটা আসে প্রায় 134 কোটি টাকা। কৃষকদের ক্ষতি পোষাতে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে সরকার। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় জেলার প্রায় 21,000 ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হয়েছে। তাদেরকে সরকারের সহায়তা দেয়া হবে 3 মাস। অব্যাহত থাকবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নানা সহায়তাও। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে একটি তালিকা প্রণয়ন করেছি। এটা আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা এবং উপশহরী কৃষি কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের সহায়তায় তালিকাটা হচ্ছে। এরই মধ্যে ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু করেছে সরকার। জেলায় 8,090 টন ধান কেনার পাশাপাশি চাল কেনা হবে প্রায় 17,000 টন। খাদ্য বিভাগ বলছে এই কার্যক্রমেও উপকৃত হবে কৃষক। যেহেতু চাল করতে গেলে তো মিলারের ধান লাগবে, ধান তো সে কোত্থেকে পাবে? অটোমেটিক সে মাঠে যেতে হবে, কোনো না কোনোভাবে মাঠের দিকে যেতে হবে। মাঠে গেলে তো কৃষক ওই তাদের ধান, ভিজা ধান বিক্রি করতে পারবে। এদিকে জেলার খোয়াই ও কুশিয়ারা সহ কয়েকটি নদ নদীর পানি বাড়তে শুরু করায় নতুন করে বৃদ্ধি পাচ্ছে হাওড় অঞ্চলের পানি। প্রদীপ দাস সাগর, যমুনা নিউজ, হবিগঞ্জ। গণ অভ্যুত্থানের পর ঢালাও মামলা যাচাই বাছাই চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এতে করে প্রকৃত আসামি বাদে যাদের আসামি করা হয়েছে আইনি প্রক্রিয়ায় তাদের অব্যাহতি দেওয়া হবে। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে বৈঠক শেষে এই নির্দেশের কথা জানিয়ে বলেন, পশ্চিমবঙ্গ থেকে যেন পুশিন না হয় সেজন্য সীমান্তে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সাংবাদিকদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে সেগুলোও যাচাই বাছাই করা হবে। ঈদুল আজহায় মানুষের যাত্রা নিরাপদ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। কুরবানির পশুর চামড়া যেন 7 দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় সেজন্য লবণ সরবরাহের কথাও জানান তিনি। আর এই 7 দিনের মধ্যে চামড়া ঢাকায় প্রবেশ করবে না বলে জানান মন্ত্রী। এগুলো রিমোট ডিস্ট্রিক্টগুলোতে হয়তো কম, কিন্তু মহানগরগুলোতে সংখ্যা একটু বেশি। তাতে আমরা যাচাই বাছাই করে দেখব, যাতে আপনারা সবাই জানেন অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে। সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা, সেটা আইইউ তদন্ত কর্মকর্তাগণ এটা তদন্ত। এর আগে সমাপনী দিনের প্রথম অধিবেশনে সকালে ডিসিদের সাথে বৈঠক হয় যুব, ক্রীড়া, সমাজ কল্যাণ, পার্বত্য চট্টগ্রাম ও পরিবেশ মন্ত্রণালয়ের। বৈঠক শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম জানান, জেলা স্টেডিয়ামের কোনো মাঠ, মেলা বা অন্য কোনো কাজে ব্যবহার করতে দেওয়া হবে না। একই সাথে প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে জেলা স্টেডিয়াম এবং সুইমিং পুলকে সংস্কারের কথাও জানান তিনি। এরপর সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন জানান, বিগত সময় সামাজিক নিরাপত্তার নানা কর্মসূচি দুর্নীতির কারণে সঠিক মানুষের কাছে পৌঁছায়নি, তাই সরকারি ভাতা ভোগীদের তালিকা হালনাগাদ করা হচ্ছে। আর এ লক্ষ্যে কমিটি গঠন করেছে সরকার। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পাহাড়ের শান্তি শৃঙ্খলা শান্ত ও স্বাভাবিক রাখতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। আর পরিবেশ মন্ত্রী জানালেন, স্থানীয় পর্যায়ে বর্তমান সরকারের গাছ লাগানো সহ পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের কাছে পূর্ণাঙ্গ সহযোগিতা চাওয়া হয়েছে। আমরা যে কার্যক্রমগুলো হাতে নেই, যেগুলি হাতে আছে, যেগুলি হাতে নেব, সেগুলির জন্য ওনারা আমাদেরকে সহযোগিতা করে পূর্ণ উদ্যমে, যাতে করে এগুলি ঠিকমতো বাস্তবায়ন হয়। আমি দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো মেলা
উদযাপন করার জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দিব না। বিগত সময়গুলোতে এগুলো ম্যাক্সিমাম বেনিফিটগুলোকে তসরুফ করা হয়েছে। এই জায়গাটাতে আমরা তাদেরকে একটু সতর্ক করার চেষ্টা করেছি যে আপনাদের মধ্যম দিয়ে যেন এই ধরনের কর্মকাণ্ডকে কোনোভাবেই কেউ যেন প্রায়োরিটাইজ করতে না পারে। যেমনটি বলছিলাম, আজ জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ ও শেষ দিন। ওসমানী স্মৃতি মিলনায়তনে সহকর্মী আরিফুর রহমান সবুজ অপেক্ষা করছেন আমাদের জন্য। সবুজ, আজ যেহেতু শেষ দিনে ডিসি সম্মেলনের কর্মসূচি সম্পর্কে একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টি সকাল থেকে দুটি সেশন শেষ হয়েছে এবং তৃতীয় সেশনের একটি ধাপ অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যে বৈঠকটি সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে এবং এরপরেই মূলত স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কথা বলেছেন এবং এই বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ একটি বৈঠক ছিল, কারণ মাঠ পর্যায়ে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা বিভিন্ন জেলা পর্যায়ের যে আইন শৃঙ্খলা কমিটিগুলো রয়েছে সেই কমিটির প্রধান কিন্তু ডিসি। সেই হিসাবে এই বৈঠকটি বেশ গুরুত্বপূর্ণ ছিল এবং সেখানে মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ধরনের নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনাগুলোর মধ্যে যেহেতু সবচেয়ে বেশি আলোচিত যেই ঘটনাগুলো অর্থাৎ 2009 থেকে 2024 সাল পর্যন্ত যেই লাইসেন্সগুলো দেয়া হয়েছিল অস্ত্রর রাজনৈতিক বিবেচনায়, সেগুলো অনেকগুলোই, অর্থাৎ আমরা যেই সংখ্যাটি জানতে পেরেছি প্রায় 10,000 অস্ত্র জমা পড়েনি। সেই অস্ত্রগুলো কেন জমা পড়লো না, কারা জমা দেয়নি, সে বিষয়ে মূলত একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে এবং এই কমিটি যাচাই বাছাই করে মূলত এদের বিরুদ্ধে যারা জমা দেয়নি সেই যারা দেয়নি তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিতে বলা হয়েছে বা মামলা করতে বলা হয়েছে। এর পাশাপাশি যেহেতু রাজনৈতিক বিভিন্ন ধরনের মামলা রয়েছে, সেটি আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলাগুলো অনেকগুলোই প্রত্যাহার হয়েছে। যেগুলো প্রত্যাহার হয়নি সেক্ষেত্রে বলা হয়েছে যেন যাদের মামলা প্রত্যাহার হয়নি তারা একটি আবেদন করেন, সেই আবেদনটি যাচাই বাছাই করে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যাহারের যদি যোগ্য হয় তাহলে প্রত্যাহার করা হবে। এবং এর পাশাপাশি 5 আগস্টের পরে বৈষম্য বিরোধী যে জুলাই আন্দোলন হয়েছে সেই আন্দোলনের সময় পরপরই ঢালাও মামলা হয়েছে, সেই মামলাগুলো অনেক নিরপরাধী রয়েছে, সেই মামলাগুলো যাচাই বাছাইয়ের জন্য একটি কমিটি করে দেয়া হয়েছে এবং এই কমিটিকে 1 মাসের সময় দেয়া হয়েছে। এই 1 মাসের মধ্যে যারা প্রকৃত আসামি তারা বাদে অন্য যারা রয়েছেন, যারা নিরপরাধ, যাদের হয়রানিমূলক মামলা করা হয়েছে যাদের বিরুদ্ধে, তাদেরকে বাদ দেয়া হবে। এরপরেও যদি কেউ সুবিচার পাননি এরকম থেকে থাকে তাহলে তাদেরকে আবেদন করতে বলা হয়েছে। তারপরেও বিষয়টি অর্থাৎ 1 মাসের যে সময়সীমা যাচাই বাছাইয়ের সেটির পরেও কিন্তু অনেকেই আবেদন করতে পারেন। এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর পাশাপাশি যেহেতু সামনে ঈদুল আজহা, সেই ঈদুল আজহার বিষয়ে বেশ কিছু নির্দেশনা জেলা প্রশাসকদের দেয়া হয়েছে। দৃষ্টি বিস্তারিত করে আপনি জানাচ্ছিলেন আমাদের, ধন্যবাদ সবুজ। হরমুজ প্রণালী এড়িয়ে সৌদি আরব থেকে 1,395 টন অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে ট্যাঙ্কার। দুপুর নাগাদ এমটি নিনেমিয়া নামে জাহাজটি বহির্নোঙরে আসার কথা। এরপর কাস্টমস ও সার্ভেয়ার কোম্পানির আনুষ্ঠানিকতা শেষে লাইটারিং শুরু হবে। ছোট ছোট ট্যাঙ্কার জাহাজের মাধ্যমে এসব ক্রুড অয়েল নেওয়া হবে ইস্টার্ন রিফাইনারিতে। এরপর 8 মে থেকে শুরু হবে পরিশোধন প্রক্রিয়া। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটাই দেশে আসা প্রথম ক্রুড অয়েলের চালান। মজুদ শেষ হয়ে যাওয়ায় 12 এপ্রিল রাতে বন্ধ হয়ে যায় ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বলছে খুব শিগগিরই আরও 1 লাখ টন অপরিশোধিত তেল আসছে। নর্ডিক্স পোলাক্স জাহাজে রয়েছে 1 লাখ টন অপরিশোধিত তেল। হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকায় সেটি সৌদি আরবের পূর্বাঞ্চলের রাশদানুরা বন্দরে আটকা পড়ে আছে। চট্টগ্রাম বন্দর থেকে বের হয়ে গায়েব হয়ে যায় বন্ড সুবিধায় আনা 163 রোল কাপড় সহ একটি কাভার্ড ভ্যান। 11 দিন পর নোয়াখালীর গুদামে এসব পণ্যের সন্ধান পায় গোয়েন্দা পুলিশ। মাঝপথ থেকে পণ্য গায়েবের সাথে জড়িত সংঘবদ্ধ চক্র। একজন ধরা পড়লেও বাকিরা এখনও ধরা ছোঁয়ার বাইরেই আছে। গত 23 এপ্রিল মধ্যরাতে 163টি কাপড়ের রোল নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে বের হয় এই কাভার্ড ভ্যান। যাওয়ার কথা গাজীপুরের এক পোশাক কারখানায়। সাথে থাকা অন্য 2টি কাভার্ড ভ্যান পরদিন গন্তব্যে পৌঁছালেও কাপড়সহ হাওয়া হয়ে যায় গাড়িটি। সন্ধানে তদন্তে নামে চট্টগ্রামের গোয়েন্দা পুলিশ। বিভিন্ন ফিলিং স্টেশনের ফুটেজ দেখে কাভার্ড ভ্যানটির অবস্থান পরপর 2 দিন চট্টগ্রামেই শনাক্ত হয়। একাধিকবার মোবাইলে কথা বলতে দেখা যায় চালককে। তার কল লিস্ট এবং
তথ্য উপাত্ত সংগ্রহ করে নোয়াখালীতে মেলে অবস্থান। সেখানে অভিযান চালিয়ে কালোবাজারিদের 2টি গুদামে পাওয়া যায় সব কাপড়। কোন জায়গায় এই মালটা আছে এবং এই ঘটনার সাথে কারা কারা জড়িত সেই বিষয়ে আমরা নোয়াখালী জেলার বিভিন্ন থানায় আমরা অভিযান চালিয়ে সম্পূর্ণ 2টা অভিযান পরিচালনা করে আমরা 163 রোল কাপড়, সম্পূর্ণ কাপড় এবং এই ঘটনার সাথে জড়িত একজন ম্যানকে আমরা আটক করতে সক্ষম হই। ধরা পড়ে সংঘবদ্ধ চক্রের সদস্য আবুল বাশার। পুলিশ বলছে এসব রোল ঢাকার সদরঘাট সহ বিভিন্ন স্থানে বিক্রির জন্য যোগাযোগ করছিল চক্রটি। বন্ড সুবিধায় আনা এসব কাপড়ের কালোবাজারে চাহিদা থাকায় প্রায়ই ঘটে এমন চুরির ঘটনা। কালোবাজারে কিংবা এখানে আমাদের যারা চোরাইকৃত মাল ক্রয় করে ওই সিন্ডিকেটে এগুলো কম দামে কিনে বেশি দামে বিক্রি করার জন্য বিভিন্ন সংঘবদ্ধ গ্রুপ এখানে কাজ করে। ওদের ওই সংঘবদ্ধ গ্রুপগুলো তাদের কাছে কম দামে বিক্রি করে, কিন্তু মালগুলো বেশি দামে মার্কেটে বিক্রি হয়। এদিকে বন্দরে আনা নেয়ার পথে পোশাক চুরির কারণে সময় মতো বিদেশি ক্রেতাকে পণ্য ডেলিভারি দিতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। কোম্পানির কাছ থেকে বিশ্বাস হারাচ্ছি, গার্মেন্টস কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা তার লাইবিলিটিস নিতে যে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আজকে এতদিন যাবৎ আমাদের থাকা খাওয়া ঘুম হারাম করে আমরা এটার পিছনে ছুটছি। চট্টগ্রাম বন্দরকে ঘিরেই সক্রিয় সংঘবদ্ধ এ চক্র। তাদের মূল বাজার চট্টগ্রামের টেরিবাজার ও ঢাকার সদরঘাট। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। পথচারীদের কাছে মূর্তিমান আতঙ্কের নাম রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজ। দীর্ঘ অবহেলা আর রক্ষণাবেক্ষণের অভাবে এই ব্রিজটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হচ্ছে। মাঝে নামমাত্র সংস্কার হলেও নড়বড়ে কাঠামো আর ভাঙা ছাদ নিয়েই এটি টিকে আছে। তাই ঝুঁকিপূর্ণ ফুটওভার ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি উঠেছে। দেখে মনে হবে এখনই ভেঙে পড়বে। এটি রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা খিলক্ষেতের হোটেল লা মেরিডিয়ানের সামনের ফুটওভার ব্রিজ। প্রতিদিন পারাপার হয় হাজারো মানুষ। দীর্ঘদিনের অবহেলায় বৃষ্টির অবস্থা দিন দিন হয়েছে নাজুক। তাই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। এখানে এসে প্রথম যখন উঠি মনে হয় যে ব্রিজটা ভেঙে যাবে এমন অবস্থা, আর বৃষ্টির মধ্যে তো ওঠাই যায় না। উপর থেকে পানি পড়ে, আমরা এদিক দিয়ে যাওয়ার সময় ঠাস ঠাস শব্দ হয়। এখন নাউডেজ একেবারেই অবস্থা খারাপ, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে, যে কোনো সময়। তো সরকারের কাছে আমরা একটা আবেদন, সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এটা খুবই কাজে দ্রুত অবস্থা ঠিক করে। বৃষ্টি বললে আমাদের হাঁটা যাওয়া মুশকিল, এখানে হয়ে যায় স্লিপ। মনে করেন বিদ্যালয়ের যারা যায় মনে করেন আমাদের হাত থেকে ধরে নিয়ে যেতে হয়। ক্ষোভের শেষ নেই ফুটওভার ব্রিজ ব্যবহারকারীদের। এমন ব্যস্ত সড়কের উপর কিভাবে এতদিন এমন অবস্থায় পড়ে আছে এটি, তা নিয়েই বিস্মিত সবাই। রেগুলারলি আমি এই ফুটওভার ব্রিজে পার হই। এটা অলমোস্ট উপরে যে আপনার চেকার প্লেটটা আছে অলরেডি মেনি প্লেসেস এটা ব্রোকেন হয়ে গেছে। আমি মনে করি যে কাজটা খুব দ্রুত করা উচিত, সংস্কার করা উচিত। আপনার ব্রিজের উপর দিকে দেখাই দেখেন ছাউনি পুরোটা নষ্ট হয়ে গেছে। এটা ভাঙছে, বড় একটা গাড়ি যেতেছিল লরি, ওইটা লাগছে লাগা পরে ভেঙে গেছে। ব্রিজ মেরামত ও দেখভালের দায় নিয়ে কর্তৃপক্ষের ঠেলাঠেলিতে জীবন শঙ্কায় সাধারণ মানুষের। তাই দ্রুত ঝুঁকিপূর্ণ বৃষ্টির সংস্কারের দাবি তাদের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন পরবর্তী সংঘাত সহিংসতায় এখনও উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ। হতাহতের সংখ্যা বাড়ছে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আর নেতাকর্মীদের বাড়িতে হামলা চালায় বিজেপি সমর্থকরা। বিভিন্ন এলাকায় দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। বাংলাদেশের সীমান্তবর্তী বসিরহাটে সহিংসতা ঠেকাতে গিয়ে গুলিবিদ্ধ হন থানার ওসি সহ 3 পুলিশ কর্মী এবং 2 জন সেনা সদস্য। এর আগে কলকাতায় বিজেপি ও তৃণমূল কংগ্রেস উভয় দলের 2 কর্মী নিহত হয়েছেন। বেলেঘাটায় বিশ্বজিৎ প্রামাণিক নামের এক তৃণমূল কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। বীরভূমে নিহত হয়েছে আবির শেখ নামের এক তৃণমূল কর্মী। আনন্দ মিছিল শেষে বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় বিজেপি কর্মীকে। এসব ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ তৃণমূল বিজেপির। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদ থেকে মমতা ব্যানার্জি পদত্যাগ না করলে কেমন হবে রাজ্যটির নতুন সরকার গঠন প্রক্রিয়া? বিশেষজ্ঞরা বলছেন সাংবিধানিক সংকট তৈরির সুযোগ নেই, কারণ বৃহস্পতিবারই পশ্চিমবঙ্গ বিধানসভার যেই মেয়াদ সেটি শেষ হবে। না চাইলেও সেদিনই মুখ্যমন্ত্রিত্ব হারাতে হবে মমতা ব্যানার্জিকে। পরবর্তী সরকার গঠনের আগ পর্যন্ত দায়িত্ব পালন করবেন রাজ্যপাল। বিধানসভা নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার পরই আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল মমতা ব্যানার্জির প্রতিক্রিয়া ঘিরে। শুরুতেই বিজয়ী বিজেপির বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। 100টা সিট
লুট করেছে, more than 100 seats they looted and cheated, and this election commission is a BJP commission. একদিনের মাথায় বললেন পদ ছাড়বেন না তিনি। অভিযোগ জোর করে হারিয়ে দেয়া হয়েছে তাকে। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. যদিও রীতি হলো নির্বাচনের ফল নিশ্চিতের পর লোকভবনে গিয়ে রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দেন বিদায়ী মুখ্যমন্ত্রী। এর আগে ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত সবাই অনুসরণ করেছেন সেই রীতি। ভোটে হেরে যাওয়ার পরও পদত্যাগ না করার নজির নেই দেশটিতে। এবার মমতা যদি সত্যি এমন নজির তৈরি করেন তাহলে কি হবে? কি বলছে ভারতের সংবিধান? নতুন সরকার শপথ নেয়ার আগ পর্যন্ত রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে মধ্যবর্তী সময়ের জন্য তত্ত্বাবধান করেন রাজ্যপাল। এই সময়টি আসলে 2-1 দিনের বেশি হয় না। অনেক ক্ষেত্রে বিদায়ী মুখ্যমন্ত্রীকেই কাজ চালানোর অনুরোধ করেন রাজ্যপাল। বড় সংকট হলে রাষ্ট্রপতির শাসন জারি করার নিয়মও রয়েছে। কিন্তু মমতা পদত্যাগ না করলেও কোনো সংকট তৈরি হবে না, কারণ মাত্র একদিন পর বৃহস্পতিবারই মেয়াদ শেষ হবে পশ্চিমবঙ্গ বিধানসভার। ইস্তফা না দিলেও নিয়ম অনুযায়ী ওই দিনই শেষ হবে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী পদের মেয়াদ। আর রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফা দেওয়াটা মূলত বাধ্যতামূলক নয়, বরং সাংবিধানিক শিষ্টাচার। তাই তৃণমূল নেত্রীর স্বাভাবিক প্রক্রিয়ায় গদি ছাড়তে না চাইলেও তার কোনো প্রভাব পড়বে না নতুন সরকার গঠনে। বিজেপি মুখ্যমন্ত্রী পদের জন্য নাম চূড়ান্ত করলে তিনিই রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের আনুষ্ঠানিক আবেদন জানাবেন। এরপর হবে শপথ গ্রহণ। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। মুখ্যমন্ত্রী নির্ধারণে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করতে আজ রাতেই পশ্চিমবঙ্গ যাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্য বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা বাছাইয়ের মূল পর্যবেক্ষক তিনি। আর সহকারী পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। দলের রেওয়াজ অনুযায়ী কোনো রাজ্যে নির্বাচনের পর পরিষদীয় দলনেতা বাছাইয়ে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের পাঠায় বিজেপি। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিধানসভায় এতদিন বিরোধী ভূমিকায় থাকা বিজেপি এখন আসতে যাচ্ছে সরকারে। সেক্ষেত্রে নতুন মুখ্যমন্ত্রী হবেন বিধানসভায় শাসক দলের পরিষদীয় দলনেতা। অর্থাৎ এবারের বৈঠকে শুধু পরিষদীয় দলনেতা নন, একই সাথে ঘোষিত হবে নতুন মুখ্যমন্ত্রীর নামও। ভারতের পাঞ্জাবে পৃথক দুটি বিস্ফোরণের ঘটনায় রাজ্য জুড়ে আতঙ্ক ছড়িয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় রাত 8টার দিকে জলন্ধর শহরে প্রথম বিস্ফোরণ হয়। বিএসএফ হেডকোয়ার্টার্সের প্রধান ফটকের সামনে পার্ক করে রাখা স্কুটারে আগুন লাগে। বিস্ফোরণের বিকট আওয়াজ শোনা যায়। ঘণ্টাখানেক পরই অমৃতসরে খাসা সেনানিবাসের সামনে আরও একটি বিস্ফোরণ ঘটে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও সেনা সদস্যরা। মোতায়েন করা হয় বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ও ফরেনসিক বিভাগের কর্মীদের। এ ঘটনার কারণ ও হামলাকারীদের উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। 2013 সালের 5 মে রাজধানীর শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল 1। আর এ সময় আসামিপক্ষের আইনজীবী আদালতকে জানান, ট্রাইব্যুনাল অনুমতি দিলে মামলার ন্যায় বিচারের স্বার্থে সাবেক এই পুলিশ কর্মকর্তা রাজসাক্ষী হয়ে বিচার কাজে সহযোগিতা করতে প্রস্তুত আছেন। এদিকে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযানের নামে 9 জনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 7 জুন ধার্য করেছেন ট্রাইব্যুনাল 1। এছাড়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের উপর শুনানি হবে আগামী 14 মে। এ ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন সহকর্মী শাওন দত্ত। দেখার আমন্ত্রণ রইল।